আসসালামু আলাইকুম। এডুকেশনের সকল শিক্ষার্থী, সকল অভিভাবক বা শুভাকাঙ্ক্ষী যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা অনন্য লাইভ ক্লাসে। আচ্ছা, এটা কেন অনন্য বলছি? এই কারণে যে আমরা এর আগে কিন্তু এমন লাইভ নিয়ে হাজির হইনি। আর আমাদের আজকের লাইভটি পেছনে লেখা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি যুদ্ধ সফলতার গল্প। আচ্ছা, আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা ভর্তি প্রস্তুতি নিয়ে আমরা আমাদের এই জার্নিটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত চালিয়ে নেই। এই শুরু থেকে শেষ পর্যন্ত চালানোর ক্ষেত্রে আমাদের মাঝে হাজির হয় এরকম অনেক হার না মানা সংগ্রামী জীবন, যারা কিনা অনেক অনেক পরিশ্রম করে, অনেক অনেক কথা শুনে, অনেক বাধা বিপত্তি পেরিয়ে এই পর্যায়ে এসে সফল হয়। সেকেন্ড টাইমে সফল হওয়া চারটেখানি কথা নয়। এই সেকেন্ড টাইমে সফল হওয়ার জন্য কত দিন রাতের অক্লান্ত পরিশ্রম, কত মানুষের কটু কথা, শুধু নিজে বাদে বলবো না, নিজে ছাড়া বাকি সবাই দূরে থাকে, নিজেও মাঝে মধ্যে দূরে চলে যায়। এমন একটা সময় আসে যে নিজেকেও হারিয়ে ফেলে একটা শিক্ষার্থী। এই সেকেন্ড টাইমের ভয়টা তোমরা কিভাবে জয় করবে, তোমাদেরকে একটু সাহস দেওয়ার জন্য আমাদের সাথে আজকে যেই সংগ্রামী মানুষটি যুক্ত হয়েছে সেটি হচ্ছে তমশ্রী শিলকেয়া। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে শিফট 3-তে 242তম, সিইউতে 817তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইউনিটে 49তম এবং বি ইউনিটে 470তম। সেই তমশ্রীর সাথেই আজকে আমাদের গল্প হবে। এই গল্পকারের মুখ থেকে শুনবো তার এই হার না মানা গল্পের একেবারে শুরু থেকে শেষ কাহিনী পর্যন্ত। সো তমশ্রী, কেমন আছো? মাইক্রোফোন আনমিউট করে নাও, তাহলে শোনা যাবে। আদাব ভাইয়া, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার বিষয় যে তোমাদের সাথে ক্যামেরায় বাট হচ্ছে ফেস টু ফেস কথা বলছি। ঠিক আছে। আচ্ছা, শুরুতেই আঙ্কেল আন্টি যারা বাসায় আছে সবাইকে সালাম দিচ্ছি। আর তোমার তো ভালো থাকারই কথা, তাই না? যেহেতু এত ভালো ভালো রেজাল্ট হ্যাঁ। করেছো। সো আজকে তোমার সাথে আমি এবং তোমার ফাহাদ ভাই আছি। একবার সেকেন্ড টাইমের ব্যাচের অপটিমিস্টিক ব্যাচ, এটা থেকে শুরুর একবারে ওইখান থেকে আমরা এখনো তোমাদের সাথে আছি। এখনো তোমাদের পরামর্শ, কোথায় ভর্তি হবে, কোথায় ভর্তি হলে ভালো হবে, সবকিছু নিয়ে আসলে আমরা আলোচনা করে যাচ্ছি। তবে এইখানে আমাদের কথা চেয়ে তোমার কথাগুলো শোনার জন্য অধীর আগ্রহে আছে যারা এই বছর সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবে। সো তাদের জন্য তুমি অনেক দিক নির্দেশনামূলক কথা বলবে, সেটা আশা নিয়ে আসলে আমাদের আজকের এই প্রোগ্রামটা। সো এখন অনেকে কিন্তু অলরেডি কমেন্ট করছে, আরো করবে। ঠিক আছে, মানে আজকের প্রোগ্রামের সেন্টার পয়েন্ট বা হচ্ছে একবার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে তুমি। ঠিক আছে, তো তুমি তোমার জায়গা থেকে হ্যাঁ ভাইয়া। সর্বোচ্চটুকু চেষ্টা করিও যাতে করে তোমার জুনিয়র যারা আছে, তারা যারা এই দুঃসাহস করছে যে সেকেন্ড টাইম প্রস্তুতি নিব, এই সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে যেন তারা খুব ভালো একটা সাহস পায় এবং তাদের মধ্যে যেন একটা উৎসাহ উদ্দীপনা কাজ করে। অনেকে কিভাবে শুরু করবে বা কিভাবে মানে এই জার্নিটুকুতে পাড়ি দিবে, এটা নিয়ে অনেক টেনশনে আছে। ঠিক আছে। আচ্ছা তমশ্রী, তুমি কোন স্কুলে ছিলা, কোন কলেজে ছিল, সেটা একটু শুনতে চাই। ভাইয়া, আমি আমার হাই স্কুলের নাম ছিল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আমার কলেজের নাম ছিল মৌলবাজার সরকারি মহিলা কলেজ। আচ্ছা, তোমার যেই কলেজের অবশ্যই যে নামটা রয়েছে, সেই নামের গৌরবোজ্জ্বল একটা নক্ষত্র হিসেবে তুমি এখান থেকে আসছো। এবং আমি খুব বেশি কথা বলতে চাচ্ছি না, তোমার কথাই শুনতে চাচ্ছি। আমি একটা প্রশ্ন করব, তোমাদের ফাহাদ ভাই বা তোমার ফাহাদ ভাই আবার বাকিগুলা করবে। আমি জাস্ট এই একটা প্রশ্নই করব, কেন তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিলে? এই জাস্ট এইটা একটু শর্টকাটে বলবো না, কিন্তু জাস্ট তোমার ভেতরে যা যা আছে সবকিছু বলবা। ঠিক আছে,
কেন তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিয়েছো? কারোর সাথে জেদ করে নাকি হচ্ছে নিজের সাথে জেদ করে? কি জন্য, কেন মনে হলো তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিবা? ঠিক আছে, বা ফার্স্ট টাইমে তোমার কি ভুল হয়েছিল বা কি কারণে তুমি সেকেন্ড টাইমে আসলা, এটা একটু ক্লিয়ার করবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি এটা নিয়ে আজকে ডিটেলসেই বলবো। আসলে বলবো যে ভাই, আমি এরকম একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম যে যেখানে আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি। কিন্তু আমি এতটাই লাকি যে আমি এডুকেশনের মধ্যে এত বড় প্ল্যাটফর্মে জায়গা করে নিয়েছি। আমি এখানে আমার এক্সপিরিয়েন্স বলছি। এখানে আমি আপনার সামনে এটা প্রথমবার। আমি তো আপনাদের কোনো পোস্টে কমেন্ট করতাম না, যার কারণে আমাকে আপনি চেনেনও না, এটা আমার অনেক দুঃখ ছিল ভাইয়া। তারপর আমি যখন চান্স পাওয়ার পরে গ্রুপে পোস্ট করেছিলাম, আপনি আমার পোস্টে কমেন্ট করেন নাই, সব টিচাররাই কমেন্ট করেছিলেন। তারপরে যারা গুচ্ছতে চান্স পায় আপনি তাদের পোস্টেও কমেন্ট করেছিলেন, তাও নাম মেনশন করে। তখন ভাবলাম যে আমি আপনাদের পরিচিত না বলেই কমেন্ট করেন নাই আর কি আপনি। তখন যাই হোক নিজেকে, আচ্ছা আমি একটু বলি, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া যে আমি আজকে আপনার সাথে লাইভে আছি। আচ্ছা আচ্ছা, আর কমেন্টের বিষয়টা বলি। আমি যখন ফেসবুকে ঢুকি, যখন দেখি আসলে চোখে পড়ে যেগুলো সেগুলো কমেন্টের রিপ্লাই দিই, সবগুলো আসলে দিতে পারি না। সো তোমার কিন্তু কমেন্টের রিপ্লাই না দিলেও তোমার সাথে সরাসরি এখন লাইভে, ঠিক আছে? আচ্ছা তুমি কেন সেকেন্ড টাইম দিলা সেটা শুরু করো। হ্যাঁ, ইউনিভার্সিটির স্বপ্ন তো ছিলই ক্লাস 9 থেকে। তো আমার বড় বোন উনি চিটাগং ইউনিভার্সিটিতে পড়তেন। তো একবার আমি ক্লাস 9-এ থাকতে এখানে আসি। এখানকার পরিবেশ, মানুষের মুক্তমনা চিন্তা ধারণা, তারপর হচ্ছে যে এদের পড়ালেখার একটা এনভায়রনমেন্ট ছিল। তো সেটা দেখে আমার প্রথমত ইউনিভার্সিটির প্রতি একটা ভালো লাগা শুরু করে। তখন আমি ভাবলাম যে আমিও প্রিপারেশন নিব। তখন দিদিও আমাকে ইউনিভার্সিটির অনেক পজিটিভ সাইড নিয়ে বলতো। তারপরে বাসায় আসলাম। আসার পর এসএসসি হলো, এইচএসসি হলো, আমার কোনোটাতে এ প্লাস নাই ভাইয়া। আমার পিএসসি থেকে এইচএসসি কোনো ক্লাসে এ প্লাস ছিল না। আমি এটা নিয়ে অনেক বেশি হতাশ থাকতাম, কারণ আমার বাবা হচ্ছে আমার বড় ভাই বোনের জন্য যতটুকু করেছেন তার থেকে একটুও কম আমার জন্য করেনি। কিন্তু আমি এ প্লাস পাই নাই, এতে ব্যর্থতাটা শুধু আমার একারই। তারপরে হচ্ছে যে কখনো বাবা এটা বলতো না যে তোমাকে এত অপরচুনিটি দেওয়ার পরেও তুমি কেন এ প্লাস পাওনি। কিন্তু আমার নিজেকে তো এটলিস্ট প্রুভ করতে হবে। আমার এইচএসসি এবং এসএসসি দুইটাই অনেক খারাপ কাজে। আমার মা মাসের পর মাস অসুস্থ থাকতেন। বাবার হার্টে সমস্যা, কিডনিতে সমস্যা, ডায়াবেটিস, হাই প্রেশার। দিদি যেহেতু চট্টগ্রামে থাকতো, তো আমি ফ্যামিলি সবার ছোট, আমার উপর দিয়ে সব যাচ্ছিল। তো আমার নিজের 3-4টা প্রাইভেট করা, কলেজ করা, প্র্যাকটিক্যাল নিজের পড়া, তারপর একটা তো বড় ফ্যামিলি হ্যান্ডেল করা। আমার এ প্লাস না আসায় তো সবাই এই ব্লেমটা আমার দিকেই দিচ্ছিল। যদিও আমার ফ্যামিলি থেকে এতটা কেউ কিছু বলেনি, কিন্তু আত্মীয় স্বজনের মাথা ব্যথাটা একটু বেশি ছিল আর কি। যে আমি এ প্লাস পাইনি বলে আমার বাবা আমার জন্য অনেক টাকা খরচ করেছে, তারপর আমাদের ভাই বোনকে শহরে নিয়ে এসেছে পড়াশোনার জন্যই, কিন্তু বড় মেয়ে ছাড়া কেউ কিছু করতে পারেনি। তখন নিজেকে প্রুভ করার জন্য আসলে একটা ভালো স্কোপ হচ্ছে এটাই ছিল যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া। এইচএসসি এক্সামের পরে আমি বাসা থেকে চট্টগ্রামে আসি, দিদির কাছেই আসি। ভাবলাম যে এখান থেকে প্রিপারেশন নিব। একটা কোচিং সেন্টারে ভর্তি হই, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড সায়েন্স ছিল। আমি ভাবলাম বিভাগ পরিবর্তনের জন্য আমি প্রিপারেশন নিব। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ কম পারতাম। তারপরে হচ্ছে ভাই আমার কাছে জিকে অনেক টাফ লাগতো। তাও আমি এতটাই ডেডিকেটেড ছিলাম, কখনো হাল ছাড়িনি। যে জিকে আমার কাছে টাফ লাগতো বলে আমি কখনো পড়তাম না, এইরকম না। আমার পড়ার পরিমাণ সবসময় বাড়তেই থাকতো। তারপরে আমি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিই, যেখানে পাস পেলে পাস। সেখানে আমার বাংলাতে মার্ক আসে 4.75। আমার ইংরেজি এবং জিকে অনেক ভালোই হয় এবং রিটেনও অনেক ভালো হয়। যাই হোক, ঢাবি আমার ওরকম কোনো স্বপ্নও ছিল না, ঢাবিতেও আমার আসেনি। তারপর চট্টগ্রামের জন্য ভালো করে প্রিপারেশন নেই। আমি চট্টগ্রামে ওয়েটিং এ ছিলাম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো আমি, এটা আমার টার্গেট ছিলই না কখনো। তারপরে দিদি জোরপূর্বক যাই হোক আমাকে বলে যে এখানে এক্সাম দেওয়ার জন্য, যাবিতে আমি এক্সাম দিই এখানে ওয়েটিং এ। চট্টগ্রাম থেকে যখন ভাইয়া বাসায় যাই, বলবো যে বুক ভরা ব্যর্থতা যাকে বলে।
যেখানে আমি শুধু একটা সুযোগ চেয়েছিলাম যে আমি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, তখন মা বাবাকে বলবো যে তোমার আরেকটা মেয়েও ভালো জায়গায় আছে। আমি এ প্লাস পাইনি, তো তো এটা নিয়ে আমার যতটা খারাপ লাগতো, সবাই বলতো যে যারা কম পড়ে তারাও এ প্লাস পায়, আর যারা পড়েই না তারা এ পায়। এই কথাটা আমার খুব বেশি গায়ে লাগতো, কারণ আমি যে এ পেয়েছিলাম ওইটা আমি অনেক পরে পেয়েছিলাম। তারপরে আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব না, এটা আমার ফাইনাল ডিসিশন ছিল। তো বাবাকে যখন দেখতাম বাইরে থেকে বাসায় আসছেন, তো বাবা আগেও আমার সাথে বাবা বাবা করে কথা বলতেন, তখনও সেম কোনো বিহেভিয়ার পরিবর্তন ছিল না আর কি বাবার। এর জন্য আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যেতাম। তারপর আমার ভাই আমাকে ন্যাশনালে ভর্তি করায়, 2 মাস চলে গেছে এডমিশনের পরে, আমি একদিনও কলেজে যাইনি। নিজে টিউশন শুরু করলাম যে আর কত বার্ডেন হব, বাবার থেকে আর টাকাও নিতে পারবো না, যেটা করব নিজের টাকায় করব। তারপরে আমার ফ্রেন্ড গুলা আমাকে যখন বলতো তুই এটলিস্ট কলেজে যা, না হলে আবার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নে, তো আমার বোন এটা আমাকে বলছিল, কিন্তু আমি আর হাঁটতে চাই নাই, কারণ যেহেতু আমি অলরেডি ব্যর্থ হতে হতেই আছি, তখন আমার পক্ষে সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া সম্ভব না। দিদি আমাকে বলতো তোর হাতে একটা সুযোগ থাকা সত্ত্বেও তুই কেন ছাড়বি এটা। তারপর এটা নিয়ে অনেক বুঝায়। তারপরে যাই হোক ভাবলাম হ্যাঁ আমার সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নিব। তো অক্টোবরের শুরুতেই আমার একটা ফ্রেন্ড, ওকে বললাম যে আমি একটা অনলাইন হোক বা অফলাইন হোক একটা প্ল্যাটফর্মের সাথে যুক্ত থাকতে হবে, না হলে আমি আমার নিজেকে জাজ করতে পারবো না, আমার পজিশন কোথায়, এর জন্য হলেও আমার এক্সাম দিতে হবে। তখন আমার ফ্রেন্ডের ফ্রেন্ড হচ্ছে আপনাদের আই এডুকেশনের স্টুডেন্ট ছিল, তখন ও আমার বলছিল যে আই এডুকেশনের কথা। আমি যদিও মৌসুমী ভাইয়ের ক্লাস করেছিলাম আগে, কিন্তু এতটাও জানতাম না। তারপর যেহেতু এত জানতাম না, তো আমি বললাম যে আমি কি এখানে এক্সাম দিতে পারবো কিনা, ক্লাস কিরকম হয়। তখন সে বলল যে ওদের ফ্রি ক্লাস আছে কিছু, তুই দেখতে পারিস। তারপর আপনাদের ফ্রি ক্লাস দেখলাম, এখন দেখি আমার তো সব পড়া বাকি। কারণ আমি এত এত ক্লাস কবে শেষ করব, কবে নিজেকে প্রিপেয়ার করব, কবে পরীক্ষা দিব। তখন অক্টোবর চলছে, তারপর কখন না এক্সামের ডেট দিয়ে দেয়। তারপরে বাবা বললো তুমি এক কাজ করো, তোমার বোনের কাছে চলে যাও, তো বাসার কোনো প্যারা সহ্য করতে হবে না। তারপরে বাবাও জোর করে পাঠায় এখানে, আমিও আসি, এসে প্রিপারেশন নেই। এখন হচ্ছে যে ভাইয়া, আমি আমার টিউশনের টাকা দিয়ে আপনাদের অপটিমিস্টিক ব্যাচে ভর্তি হয়েছিলাম। তখন আমি আমি যে কোন ক্লাসে কমেন্ট করতাম না ভয়ে, যদি বকা খাই। তারপর যদি আপনারা আমাকে চেনে ফেলেন তাহলে আরেক সমস্যা, যে এক্সামের যখন রেজাল্ট বের হবে তখন আবার বলবেন আমার রেজাল্ট কি, যদি এটা বলেন তখন আমি লজ্জা পাবো। কিন্তু অনেকেই যে কমেন্ট করতো, আসলে ভাইয়া ওরা হচ্ছে আমার কমেন্টটা করে দিত আর কি। ওরা বলতো যে যাদের আগের ক্লাসগুলো বাকি তারা কিভাবে কি করবেন। তখন ফাহাদ ভাইয়া এবং মসিন ভাই আপনারা দুইজনই বলতেন যে প্রতিদিন যে ক্লাস হচ্ছে সেগুলোর জন্য করি, আর বাকি সময়টাতে একটা দুইটা করে আগের ক্লাসগুলো করি। তো এটাই আমি ফলো করতাম। তো আমিও আপনাদের রেগুলার যে ক্লাস নিতেন সেটা করতাম, বাকি ক্লাসগুলো একটা দুইটা করে শেষ করতাম। আপনাদের ক্লাস শেষ না হওয়ার আগ পর্যন্ত আমার ঘুম আসতো না, সবকিছু অফই থাকতো। যাই হোক এরকম করে ক্লাস করি। তো ভাই আপনারা যদি সময় দেন, আমি হচ্ছে যে আমি যাদের ক্লাস করেছি তাদের নিয়ে স্পেসিফিক্যালি কিছু কথা বলতে চাই। আচ্ছা, আলাদা 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 করে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এটা এটা আমরা শুনতে চাই, কারণ হচ্ছে আমাদের কোনো টিচারের কোনো জায়গায় ঘাটতি আছে কিনা। অবশ্যই ভালো কিছু বলবা না, বললে খারাপ কিছু বলবা, ঠিক আছে? তাহলে তোমাকে সুযোগ দিব। তুমি আমারটা আমি বলি তোমাকে, যদি একটা পরীক্ষা দিচ্ছি, তুমি আমার একটা ক্লাসের, বা আমার ক্লাসের না, আমার পার্সোনালি বলতে পারো, আমার একটা খারাপ গুণ যদি বলতে পারো, তাহলেই তোমাকে সুযোগ দিব অন্য টিচারদের নিয়ে মন্তব্য করার, ঠিক আছে? ওকে ভাইয়া বলবো, কোনো ভালো কিছু বলা যাবে না, কিন্তু হচ্ছে আমি, আচ্ছা ঠিক আছে, আমি আর্টিফিশিয়াল কিছু বলতে পারবো না, সেটা বুঝাই যাবে যে আমি আর্টিফিশিয়ালি বলছি। যেটাই হোক বলতে হবে, একটা বলতে হবে। ওকে ভাই আমি বলবো। বলো, বানাও, তোমাকে সময় দিলাম। আমি যখন ফাহাদ ভাইয়ার ক্লাস করি, তো ফাহাদ ভাইয়ের প্রথম ক্লাসে আমি ভয় পাই। প্রশ্ন স্কিপ করতেছো। তোমাকে বলছি আগে আমাদের টিচারদের তো অবশ্যই, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। সো যেহেতু ভুলের ঊর্ধ্বে নেই, আমি পার্সোনালি বলবো ভাইয়া, ভুল নিয়েও বলবো। না, আমারটা না বলতে পারলে তো আমি সুযোগ দিব না।
আপনারটাই বলবো ভাইয়া। হ্যাঁ আগে বলো, আগে বলো। যেহেতু আমি ফাহাদ ভাইয়ার ক্লাস সবার আগে করেছিলাম, এই জন্য আমি হ্যাঁ। আগে ফাহাদ ভাইকে নিয়ে শুরু করি। তাহলে তো হ্যাঁ না, পরীক্ষা তুমি স্টেপ পাস না করলে তো ইয়া করা যাবে না। ঠিক আছে, বলো বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। চোখ বন্ধ করে বলো, আমি সমস্যা নাই। যখন হ্যাঁ ফাহাদ ভাই, আগে আমি বলছি ভাই, আমি প্রথমেই হচ্ছে ফাহাদ ভাইয়ার ক্লাস করি। ফাহাদ ভাইয়া এত বেশি স্ট্রিক্ট, উনার ফার্স্ট ক্লাসে উনাকে আমি ভয় পাই। তারপর আমি এটা বুঝলাম এটলিস্ট ফাহাদ ভাইয়ার ক্লাসে আমার কোনো ফাঁকিবাজি চলবে না। ফাহাদ চলবে না। ভাইয়ার স্ট্রিক্টনেস এর জন্য আমি আরো সিরিয়াস হয়ে যাই। যখন ফাহাদ ভাইয়া বকা দিতেন আমার মনে হতো বারবার বকাগুলা মেবি আমাকেই দিচ্ছেন উনি। তারপরে তো ওনার ক্লাস করতাম, এখন হচ্ছে আমি নোট করতেছি, ক্লাস করতেছি, অনেক সময় ভুলেও যাচ্ছি এত কিছু। তারপর ফাহাদ ভাইয়া বলতেন ম্যাপ ইউজ করার জন্য, যে ম্যাপ দেখে দেখে পড়লে বেশি মনে থাকে। তখন আমার ম্যাপ থাকা সত্ত্বেও আমি কখনো ম্যাপ ধরতাম না, আমি ম্যাপের কিছু বুঝতাম না বলে। তারপরে যখন ফাহাদ ভাইয়া বলতেন যে ম্যাপের মধ্যে কোন জায়গায় কোন মহাদেশ আছে, কোন মহাদেশের মধ্যে কোন কোন দেশের অবস্থান, সেইগুলো খুঁজে বের করা প্রথম কাজ। তখন সে থেকে শুরু হলো যে আমার ম্যাপ ঘাটাঘাটি। আমি দেখলাম যে আমি নোটস পড়ে এতটা মনে রাখতে পারতেছি না যতটা ম্যাপ বুঝে বুঝে মনে রাখতে পারতেছি। ইভেন এটা এডমিশন, আমি পরীক্ষার হলে গিয়েও ফিল করতে পারছিলাম ভাইয়া যে আমি নোট পড়ে যেটা আমার মনে ছিল না, কিন্তু ম্যাপের ওই লেখাগুলা বারবার আমার চোখে ভাসছিল। তারপরে আমি ইউসুফ ভাইয়া, তারপরে আমি হচ্ছে যে ইউসুফ ভাইয়া আচ্ছা এবং স্বর্ণ ভাইয়ার। হ্যাঁ একটু, হ্যাঁ 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 একজন জানতে চেয়েছে ন্যাশনালে পড়া অবস্থায় সেকেন্ড টাইম এক্সাম দিতে পারবো কিনা। আমরা একটু উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, উত্তরটা হচ্ছে তুমি ন্যাশনালে আচ্ছা ভাইয়া। পড়েও সেকেন্ড টাইম প্রস্তুতি বা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা। ঠিক আছে, এটা হচ্ছে কাজী সুমাইয়া। আশা করি তোমার উত্তর পেয়েছো। হ্যাঁ, নেক্সট তমশ্রী বলো। তমশ্রী বলো। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে আমি যখন জুবাইর ভাইয়ার ক্লাস করতাম, তো ভাইয়ার ক্লাস আমি কিন্তু ভয় পাইতাম না। ফাহাদ ভাইয়ার ক্লাসে ভয় পাইতাম, জুবাইর ভাইয়ার ক্লাসে ঠিক উল্টোটাই হতো। জুবাইর ভাইয়া অনেক ছন্দ দিয়ে ছন্দ বানিয়ে আমাদের বলতেন। তো ছন্দগুলো অদ্ভুত হলেও আমার জন্য ভালোই ছিল, কারণ আমি নিজেও অনেক অদ্ভুত ছন্দ তৈরি করতাম। আমি ভাই আপনাদের কোনো ক্লাসের কোনো নোট শেয়ার করি নাই। ইভেন এটা নিয়ে চিন্তায় ছিলাম যে আপনি প্রায় বলতেন, আপনি ফাহাদ ভাইও বলতেন যারা যারা নোট শেয়ার করবে না তাদের গ্রুপ থেকে বের করে দিবেন। তারপরে একটা ফ্রেন্ডকে বললাম ভাইয়া কি সত্যি আমাকে গ্রুপ থেকে বের করে দিবে? তো ও আমার বলতেছে আরে তুই এত বড় হওয়ার পর এটা বুঝতে পারতেছিস না যে ভাইয়া এটা মিথ্যা মিথ্যা বলতেছে, তোর গ্রুপ থেকে কখনো বের করে দিবে না। তারপর আমি নোট শেয়ার করতাম না ভাই, এই জন্য আমার হ্যান্ডরাইটিং খুবই খারাপ, আমি নিজেই অনেক কষ্ট করে বুঝতাম, তাহলে বাকিরা কিভাবে বুঝবে, এই জন্য আমি শেয়ার করতাম না। তারপরে যখন আমি জুবাইর ভাইয়ের ক্লাস করি, আমি দেখতাম আমরা যারা জিকে পড়ি তাদের একটা সমস্যা হচ্ছে আমরা সাল মনে রাখতে পারি না। তখন হচ্ছে জুবাইর ভাই কি করতেন যে একই সালে ঘটে যাওয়া ঘটনাগুলো বারবার রিলেট করে পড়াতেন, যার কারণে এটা বেশি মনে থাকতো। যারা আমার মতো ধৈর্যহীন, তো তাদেরকে অদ্ভুত অদ্ভুত ছন্দ দিয়ে মনে রাখতে হবে আর কি। তারপর আমি ইউসুফ ভাইয়া এবং স্বর্ণ ভাইয়াকে নিয়ে বলতে চাই, আমি আচ্ছা, ভাইয়া আমার ফার্স্ট স্বর্ণ টাইমে, ভাইয়াকে দেখে কি অদ্ভুত লাগছিল? না না ভাইয়া ঠিক আছে আমার স্বর্ণ ভাইয়া, ভাইয়ের অনেক আমি ফ্যান কিন্তু, ঠিক আছে, তোমাদের স্বর্ণ ভাইয়ের। কারণ চুলে এবং ও কথায় খুবই মানে ভালো মাধুর্যতা আছে কথায়, আর হ্যাঁ, চুলেও স্বর্ণ দেখতে ভাইয়া খুব অনেক ভালো লাগে। গুছিয়ে কথা বলতে পারেন। তো ভাই আমি যখন ইউসুফ ভাই এবং স্বর্ণ ভাইয়ার ক্লাস করি, তখন আমি ফিল করতে পারলাম আমার ফার্স্ট টাইমে এত লেকিংস ছিল। যেখানে পড়তাম, তো সেখানে 2 ঘন্টায় 3-4টা টপিক শেষ করে দেওয়া হতো। যেমন কারক, সমাস, সন্ধি। 2 ঘন্টা এগুলো কিভাবে সম্ভব? এর থেকে আমি শিক্ষা নিলাম যে আমার অনেক বেসিক জানা দরকারি, যেহেতু আমি সেকেন্ড টাইমার, আমাকে বেসিক থেকেই বিস্তারিত পড়তে হবে। এই যারা সেকেন্ড টাইম তারপরে পরীক্ষা দিবে সবাই লিখে রাখো, বেসিক জানা দরকার। তমশ্রীর কিন্তু খুব স্ট্রংলি কথাটা মাত্র বলেছে। তোমরা যারা সেকেন্ড টাইমের প্রস্তুতি নিবা, যেহেতু তোমাদের বড় আপু থেকে তোমরা ইনস্ট্রাকশন শুনতে চাচ্ছ, এটা একটু বোল্ডলি লিখে রাখো। বেসিকটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ তমশ্রী বলো।
তারপর ভাইয়া হচ্ছে যে আমি সেকেন্ড টাইমার, তো আমাকে চান্স পাওয়ার জন্য সবকিছু করতে হবে। যেখানে অন্যান্য জায়গায় টেক্সট বুক ধরাই হয় না, সেখানে আপনারাই টেক্সট বুকে এত বেশি প্রায়োরিটি দিতেন। ইউসুফ ভাইয়া এবং স্বর্ণ ভাইয়া বেসিক ক্লিয়ার করেই পড়াতেন। ইউসুফ ভাইয়া একটা টপিকের উপর অনেকগুলো ক্লাস নিয়ে কনফিউশন ক্লিয়ার করতেন। আর এদিকে স্বর্ণ ভাইয়ার ক্লাস শেষে আমি এটা বুঝতাম যে উনার পড়ানোর বাইরে থেকে অ্যাটলিস্ট কোনো টিচার কোয়েশ্চেন করবে না, উনি এ টু জেড সবগুলা প্রশ্ন স্লাইডের মধ্যে দিয়ে দিতেন। প্রতিটি চ্যাপ্টারের খুঁটিনাটি থেকে প্রশ্ন স্লাইডে রাখতেন উনি। যে চ্যাপ্টার আমি এতবার পরেও কিছু মনে রাখতে পারতাম না, তখন স্বর্ণ ভাইয়ের ক্লাস করে আমি ওই চ্যাপ্টার সম্পর্কে একটা পূর্ণ ধারণা রাখতে পারতাম। ভাইয়া আমাদের যারা সেকেন্ড টাইমার তারা এটা ফিল করতে পারবো যে খুব তিক্ত একটা সত্য হচ্ছে যে কোন সেকেন্ড টাইমার যখন চান্স পায় না না, তখন হচ্ছে সবাই ইজিলি বলে দিবে সে পড়েনি, কিন্তু সেও যে রাত জেগেছিল তার নিজের জন্য, তার মা বাবার স্বপ্ন পূরণের জন্য, সেটা পুরোই মিথ্যাতে পরিণত হবে। আমি যখন জাবির এক্সামের আগে নোটিশ আসে যে ম্যাথে 20 মার্কস থাকবে, আমি ম্যাথ স্কিপ করার জন্যই মূলত হচ্ছে যে বিভাগ পরিবর্তনের প্রিপারেশন নেই, যাতে আমার ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এগুলো পড়তে না হয়। তখন হচ্ছে জাবির এই কন্ডিশন দেখে আমি কিছুটা আশা ছেড়ে দিয়েছিলাম যদিও। তারপরে হচ্ছে যে ভাবলাম যেহেতু হাতে 1 মাস সময় আছে তাহলে এটাকে কাজে লাগানো যায়। তো এর আগে আমি খোকন ভাইয়া এবং আলিফ ভাইয়ার ক্লাসও করি নাই। ভাবলাম যে 1 মাসের মধ্যে কিছুদিন আমি ইউটিউব ঘাটাঘাটি করে আমার বেসিকটা ক্লিয়ার রাখবো, কারণ আমি অঙ্কে অনেক গাধা। ইউটিউব ঘাটলাম, বেসিক ক্লিয়ার করলাম কিছুটা, তারপর খোকন ভাই এবং আলিফ ভাইয়ার ক্লাস করলাম যাতে ইজিলি সবার সাথে আমি তাল মিলিয়ে সামনে যেতে পারি। তারপর আলিফ ভাইয়া এবং খোকন ভাইয়ার যে স্ট্র্যাটেজি আমাকে শেখাতেন সেটা খুব ডিপলি আমি ফলো করতাম। নিজের তো প্র্যাকটিস আছেই, আর না বুঝলে আবারও হচ্ছে যে আমার বন্ধুরা ছিল, এদেরকেও আমার দিন নাই রাত নাই প্রচুর বিরক্ত করতাম, আমাকে এটা বুঝায় দে ওইটা বুঝায় দে। তারপর যাবি বিওতে যখন এক্সাম দেই আমি 20টার মধ্যে 18টা, হ্যাঁ ভাইয়া হচ্ছে যে আমি 20টার মধ্যে 18টা ম্যাথ দাগাই, সেখানে আমি 17টা কনফার্ম ছিলাম। কাউকে বলি নাই, কারণ তারপর যদি দেখা যায় আমার ম্যাথে মার্কস কম চলে আসছে, আমি এটা কাউকে বলি নাই। তো সেখান থেকে যেখানে আমার ম্যাথ পাহাড় সমান কঠিন লাগতো, ভাই আমি একটা কথা বলি যে হয় না আমাদের যেটা বুঝার কথা সেই যদি টপিকটা বারবার চেষ্টা করেও না বুঝি সেটা মুখস্থ করে ফেলবো। আমি এটাই করতাম, যখন প্রশ্ন ব্যাংকে কিছু কঠিন কঠিন ম্যাথ থাকতো তা আমি বুঝতেছি না, তখন ভাবতাম যদি হুবহু আসে তাহলে তো আমার জন্য ভালো, না আসলেও সমস্যা নেই স্কিপ করে ফেলবো, তারপরে ওই ম্যাথের অ্যান্সারটাই মুখস্থ করে ফেলতাম। এটা যদিও ফলো করা ঠিক না, তবে আমি বলবো ভাইয়া আমার পারফরমেন্সটা এক্সামের হলেই দেখাতে হবে। তো সেটা আমি অঙ্ক মুখস্থ করে করছি নাকি বুঝে বুঝে করছি, আই থিঙ্ক ইট ডাজন্ট ম্যাটার, সবাই আমার রেজাল্ট দেখবে। তো হচ্ছে যে আমি হাজারো শিক্ষার্থীর অভিভাবক যিনি, হাজারো শিক্ষার্থীর অনুপ্রেরণা যিনি, তো আমি ওনাকে নিয়ে একটু বলতে চাই। ভাই মহসিন ভাই আপনি নিজেও আমার পথ প্রদর্শক, আমি অভিযোগ দিব ভাইয়া, আমার অভিযোগ কিন্তু রেডি আছে। আপনি প্রত্যেকটা ক্লাসে মা বাবাকে নিয়ে কথা বলতেন, এমনিতেও প্রত্যেকটা মেয়ের উইকনেস থাকে তার মা বাবা, আপনি মা বাবাকে নিয়ে কথা বলতেন, এটার জন্য আমি ক্লাসের মধ্যেও কান্না করতাম, আমার গায়ে কাটা দিয়ে উঠতো। আমরা অনেকেই ভুলে যাই যে আমাদের সাফল্যের পেছনে মা বাবার স্ট্রাগলের কথা। আপনি এই ক্লাসে বারবার মনে করিয়ে দিতেন যে আপনার কথাগুলো শোনার পর ভাইয়া আমি আমার মাইগ্রেনের সমস্যার জন্য 30 মিনিট ওর 40 মিনিট দিয়ে বিছানায় রেস্ট নিতাম, সেটাও ভুলে গিয়েছিলাম। 20 মিনিটের জন্য বিছানায় যেতাম, তাও হচ্ছে যে আপনার 30 ডেজ ফুকা বলে যে বইটা ছিল, তো ওইটাতে কিছু কিছু টপিক আমি মার্ক করে রাখতাম, যেটা আমার মনে থাকতো না সেটাই গিয়ে পড়তাম। সেটা আমাকে 20 মিনিট রেস্ট দিত না। আপনি বলতেন যে ভাইয়া কোন স্টুডেন্টের ভোকাব না পড়ে এটলিস্ট এক্সাম দেওয়ার কথা চিন্তা করাই উচিত না। পরে আমি ফার্স্ট টাইমে এটাকে স্কিপ করে যে ভুল করেছিলাম সেটা থেকে শিক্ষা নিয়ে আমি আর আমার ফ্রেন্ড 30 দিনে এটা শেষ করি, তারপর রিভিশনের উপর রাখি, যদিও এটা আমি অনেক পরে শুরু করেছিলাম। ভাই আপনি ক্লাসে বলতেন না যে মানুষ তার স্বপ্নের চেয়েও বড় হয় তখনই যখন সে স্বপ্নটা বড় দেখে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে পারে।
শুধু রেজাল্ট দিয়ে কাউকে জাজ করা ঠিক না। এ সমাজে মানুষ যেন এটার থেকে বিরত থাকে ভাইয়া। আমরা যারা এ প্লাস পাইনি তাদের কাছে কথাগুলো ব্লেসিংস ছিল। আপনি বলতেন যে কোনো কিছু অর্জন করতে হলে প্রথমে বর্জন করা শিখতে হয়। তাতে হয়তো আমরা একটা ইউনিভার্সিটি সিট পেতে পারি, নাও পেতে পারি, কিন্তু যে স্যাক্রিফাইস এর ভ্যালুটা একদিন না একদিন ঠিকই পাবো। ভাইয়া আমি আপনাদের স্লাইড থেকে যেরকম নোট করতাম তেমনি আপনাদের কথাগুলো নোট করে করে রাখতাম। যারা এই কথা ডিপলি ফিল করবে তারা এটলিস্ট পড়ার টেবিল থেকে উঠবে না, যার কারণে কোনোদিনও আমি নিজের টার্গেট ফিল আপ না হওয়ার আগ পর্যন্ত পড়ার টেবিল থেকে উঠতাম না, পারলে আর বেশি করেই পড়তাম। তো ভাইয়া হচ্ছে যে আমি আপনাদের কাছে একটা অভিযোগ আছে, সেটা বলবো যে সবার তো লক্ষ্য শুধু গুচ্ছ থাকে না, বা রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি থাকে না, অনেকের লক্ষ্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থাকে। যদি আপনারা এখন থেকে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির জন্য একটু আর্লি প্রিপারেশন নেওয়াটা শুরু করেন তাহলে হচ্ছে যে একটু ভালো হয়। কারণ আপনারা যখন জাবির জন্য প্রিপারেশন নিয়েছিলেন এর আগে আমাকে অনেকবার পড়তে হয়েছিল জাবির জন্য, তারপর আপনাদের ক্লাসের মাধ্যমে সেটা যদিও আরো অনেক ইজি হয়ে গেছে এটা। আচ্ছা আমরা এটা একটু অ্যাড করে নেই। আমরা এই বছর যে প্ল্যানটা করছি, আমরা বিউপি এবং জাহাঙ্গীরনগর, গত বছর জাহাঙ্গীরনগর কিন্তু আগে পরীক্ষা নিয়ে আনএক্সপেক্টেড, এটা তোমরা দেখেছো, কারণ প্রত্যেকবার জাহাঙ্গীরনগর শেষে নিত, বাট তোমাদের সময়টা আনএক্সপেক্টেড একবারে অপ্রত্যাশিত ভাবে কিন্তু আগে নিয়ে ফেলছে। আমরা আমাদের মাথায় ছিল না, বাট যখনই এটা দিল তখন আমরা এটা নিয়েছি। বাট এই বছর আমরা প্ল্যান করেছি যে আগে নেক আর পরে নেক। আমরা কিন্তু যাদের জাহাঙ্গীরনগর টার্গেট আমরা আগে ফাউন্ডেশন কোর্সটা শেষ করাবো, ফাউন্ডেশন কোর্সটা শেষ করে সাথে সাথে আমরা হচ্ছে আলাদা আলাদা করে নিব। বিউপি যাদের টার্গেট আলাদা, জাহাঙ্গীরনগর যাদের আলাদা। এইটা তোমার একটা ভালো পরামর্শ ছিল, আসলে এইটাই আসলে আমাদের চাওয়া। যেমন স্টুডেন্টরা এখানে যারা আজকের ক্লাস দেখছে ওরা সবাই কিন্তু আমাদের উপরে অনেক ভরসা করে আছে। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে। আজকে আমাদের অফারের লাস্ট ডেট, এখনো প্রচুর পরিমাণে ভর্তি হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে তারা আমাদের কাছে আসতেছে। সো আমরা বলবো না যে একবার 100% যদিও দিতে পারি তাও স্বীকার করব না, কারণ আমাদের মধ্যে ল্যাকিংস থাকতেই পারে। সো ওই জায়গাগুলো, যেমন আজকে একটা পয়েন্ট আসলো এবং এটা নিয়ে আমরা অলরেডি একটা ডিসিশন নিয়ে ফেলছি। সো এটা তুমি আবার মনে করিয়ে দিয়েছো তোমার যারা জুনিয়র আছে এদের ভালো করার জন্য। এই জায়গাটা এরা যদি আজকের এই তোমার ক্লাস থেকে বা তোমার কথাগুলো থেকে তারা যদি 2-4টা কথা মনে রাখে, এনাফ। এটা নিয়ে আর আসলে বাড়তি কিছু বলতে নেই। আচ্ছা আমরা একটা কমেন্ট পাচ্ছি, ভাই আমি এবার গুচ্ছে চান্স পেয়েছি, হয়তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আসবে, এছাড়া ঢাবিতে চবিতে ওয়েটিং আছে, হয়তো সাবজেক্ট পাবো, কিন্তু আমার ইচ্ছা আইন নিয়ে পড়ার, আমি এখন কি করব? আচ্ছা এই বিষয়টা আসলে টোটালি একটা স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। অনেক, যেমন আমাদের তমশ্রী অনেকগুলো ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। সাবজেক্টের প্রতি যদি প্যাশন থাকে সেক্ষেত্রে আমি বলবো সাবজেক্ট এবং লোকেশন। স্বাভাবিকভাবে যদি তোমার ঢাকায় পড়ার ইচ্ছা থাকে এবং তোমার ঢাকায় থাকতে হবে, তুমি তোমার ইচ্ছাকে প্রায়োরিটি দাও। তোমার যদি ল নিয়ে পড়তে হয় তোমার ইচ্ছাকে প্রায়োরিটি দাও। এটা হচ্ছে ভাই আরেকজনের কাছ থেকে না শুনে আমার মনে হয় তোমার ইচ্ছা এবং তুমি যেটা চাচ্ছ ভবিষ্যতে কি হতে চাচ্ছ বা তুমি তোমার পেশনটা কি সেটাকে গুরুত্ব দিয়ে আমার মনে হয় করলে বেটার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা একজন একটু কমেন্ট আছে আরেকটা, সেটা হচ্ছে আফসানা মিমি, সেটা হচ্ছে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে চাই সায়েন্স থেকে, কিন্তু কিভাবে শুরু করব ভেবে পাচ্ছি না। আমি এটা নিচ্ছি এই কারণে, কারণ আমাদের তমশ্রী কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছিল, ফার্স্ট টাইম চান্স না হয় মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি। আপনি যদি একটু সাজেস্ট করতেন আমি সেকেন্ড টাইম জার্নিটা কিভাবে শুরু করব। হ্যাঁ তমশ্রী এটা তোমার জন্য, তুমি বড় আপু হিসেবে আফসানা মিমিকে একটু জাস্ট ওর উদ্দেশ্যে কিছু বলো। ভাইয়া আমি এটা নিয়ে যদি একটু শেষের দিকে বলি তাহলে সমস্যা হবে? হ্যাঁ হ্যাঁ এটা শেষে বলতে চাচ্ছ? হ্যাঁ আমি এটা নিয়ে শেষের দিকে বলতে চাচ্ছি। আচ্ছা এই প্রশ্নটার উত্তর আফসানা মিমি, আমার মনে হয় যে তুমি একটু থেকো পুরো শেষ পর্যন্ত এবং তমশ্রী এটা পুরো ক্লিয়ার করে দিবে, কারণ তোমার মতোই ও যে সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং সে সেকেন্ড টাইমে জয়ী হয়েছে। আচ্ছা বাদনরাজ একটা কমেন্ট করেছে, থ্যাংক ইউ বাদনরাজ। আর বাদনরাজ তোর আসবে, যে নাম্বার পেয়েছিস আসবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ তমশ্রী বলো। হ্যাঁ ভাই আমি এটা বলবো যে আমার এই জার্নিতে কিছু কিছু মানুষ ছিল আমার শুভাকাঙ্ক্ষী, আর কিছু ছিল যে আসলে আমার ওদেরকে দরকার ছিল, যাদের জন্য হচ্ছে যে আমি চান্স পেয়েছি। তো এটাকে আমি রিভেঞ্জ বলবো না, আমি বলবো যে আমি তাদের প্রতি যে প্রতিশোধ নেওয়ার মনোভাব ছিল না, আমি শুধু আমার
স্বপ্নকে প্রায়োরিটি দিয়েছি, আর কিছুই না। সেক্ষেত্রে আমি ভাইয়া বলতে চাই যে আমার বোন, আমার ভাই এবং আমার বন্ধুরা, আমার জাবির সি ইউনিটে যখন আসে পজিশন 712, আমি ভাইয়া সবসময় প্রার্থনা করতাম এটা যে আমি যেন একটা সিট পাই, কিন্তু কখন আমার একার জন্য প্রার্থনা করতাম না। তারপর সৃষ্টিকর্তা আমাকে সেলফিশ ভাববে, আমাকে দিবে না, এটা সবার জন্যই প্রার্থনা করতাম। কিন্তু জাবির সি ইউনিটের রেজাল্টের পর ভাইয়া আমি এটা ছেড়ে দিলাম। আমি ভাবলাম যে আমি যেটার যোগ্য সৃষ্টিকর্তার জন্য আমাকে সেটাই দেয়। যদি এখনো মনে হয় যে আমি চান্স পাওয়ার জন্য উপযুক্ত না, তাহলে আমি এর থেকে দ্বিগুণ বেশি কষ্ট করবো এটলিস্ট একটা সিটের জন্য। আমার 3টা ইউনিভার্সিটি লাগবে না, একটা ইউনিভার্সিটিতে একটা সিট লাগবে। তারপর সিউটের পরীক্ষা দেওয়ার পর অনেকটা ধৈর্য হারিয়ে ফেলছিলাম। ওরাই আমাকে বলে যে ধৈর্য ধরে বাকি সব ইউনিটের পরীক্ষা দিতে। রাত 2টা বাজে 3টা বাজে আমি ঘুমাতে পারতাম না। আমি যখন ভাবতাম যে আমার দিদি, আমার বাবা, আমার ভাই, আমার মা, ওরা আমার জন্য এত কষ্ট করতেছে, তো ভাই আমার ঘুম আসতো না। এটা আমি জানি না যে আমি তাদেরকে কতটা দিতে পারবো, তবে আমি এটা জানতাম আমার চান্স আমার বাবাকে মানসিক শান্তি দিবে, ওনার আয়ুটা বাড়িয়ে দিতে পারবে, আমার দিদিও অন্তত আমাকে নিয়ে একটু গর্ব করতে পারবে। আমি এই কথাগুলোই শেয়ার করতাম আমার বন্ধুদের সাথে। তারপর হচ্ছে যে এদের অনেক ধৈর্য, যে প্রতি রাতে আমাকে বোঝাতো, সাপোর্ট করতো, এমনকি এটাও বলতো যে ভাইয়া তুই যেভাবে পড়ছিস তো তোর দেখা যাবে 3টা ইউনিভার্সিটি আসবে, তারপর তুই কোন ইউনিভার্সিটিতে কোন সাবজেক্ট নিয়ে পড়বি সেটা নিয়ে কনফিউজ হয়ে যাবি। ভাইয়া এরা তো আমার রক্তের সম্পর্কের কেউ না, তাও হচ্ছে যে মানে আমি এদের থেকে এত সাপোর্ট পেয়েছি যেখানে আমার খুব কাছের মানুষরা আমাদের ফ্যামিলির সাথে বিট্রে করেছিল। আমার বাবা যখন শহরে নিয়ে এসেছিল তখন তাদের অনেক চিন্তা ছিল যে আমার বাবার রক্ত মাংস সব শেষ করে দিয়ে আমাদেরকে শহরে পড়াশোনা করাচ্ছে, কিন্তু আমি এ প্লাস পাচ্ছি না। তো এই কষ্টটা আমার বাবার থেকে ওদের একটু বেশি ছিল। আমার প্রত্যেকটা এক্সামের পর আমার পিসতুতো ভাই, তো উনি আমার বোনকে বলতেন ওর এক্সামের পর কখনো বলবি না ওর এক্সামটা কেমন হয়েছে, তাতে ও আর বেশি ট্রমাতে চলে যাবে। এর জন্য দিদিও আমাকে বলতো না, তো সে আমাকে বলতো যে নেক্সট যে ইউনিটের পরীক্ষা ওইটার জন্য প্রিপারেশন নিবি, পেছনে যা হয়েছে ভুলে যাবি। তারপর ভাইয়া বলবো যে প্রত্যেকটা মেয়ের উইকনেস, আমি যতটুকু জানি তার বাবা হয়, ছেলেদের ক্ষেত্রে মা হয়। আমার ক্ষেত্রেও সেম, যে আমি আমার মা বাবা ভাই বোনের বাইরে গিয়ে কোনো কিছু ভাবতে পারি না। এখন যদি কন্টিনিউয়াসলি যে একটা মেয়ের সামনে বলা হয় তোর বাবার বয়স হচ্ছে বা তোর বাবা অসুস্থ হয়ে যাবে, তো তোদের 2 বোনের মধ্যে একজন বিয়ে করা উচিত। আমি কি বলবো ভাইয়া, যে এইসব তো আমি ভাবিও না এই মুহূর্তে। তখন হচ্ছে যে আমি কি করতাম, ভাবতাম যে এই কথাগুলা যাতে এভয়েড করতে পারি সেজন্য আমাকে বাসা ছাড়তে হবে। আমার মা বাবা সবসময় চাইতো ওনাদের ছেলেমেয়েরা যেন এস্টাবলিশ হোক, নিজে কিছু করুক, কিন্তু আমাদের আত্মীয় স্বজনের একটু মাথা ব্যথা ছিল বেশি। তারপর দিদি বলতো যে আমাকে ভালো রেজাল্ট দিয়ে এর প্রতিবাদ করতে হবে, সাইলেন্টলি প্রিপারেশন নিয়ে যেন আমি তাদের মুখটা বন্ধ করে দিই। তো আমার জীবনের আদর্শ, যাকে দেখে আমার শেখা ভালো করার অনুভূতি জন্মায়, সেটা হচ্ছে আমার দিদি। গত 1.5টা বছর দিদি আমার মা বাবা ভাই বোনের জায়গাটা নিয়েছে। হ্যাঁ, আমার ভাই বোন এতই ভালোবাসেন, আমি এই জন্য আমি নিজেকে রিচ এবং লাকিয়েস্ট বলি ভাইয়া, যে আমার বাসায় থাকলে যখন মন খারাপ হয় আমার ভাই আমাকে অনেক সান্ত্বনা দেয়, বুঝায়, বাইরে নিয়ে যায় মন ভালো করার জন্য। এখানে থাকলে দিদিও হচ্ছে সেম করে। তো হচ্ছে যে আমার ওই তিক্ত দিনগুলোর কথা মনে হয়। দিদি টিউশন করে বাসায় আসছে তখন 3টা মতো বাজে, বাইরে অনেক রোদ, ওর জোর 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 ভাব দেখছিলাম আমি। তো এটা দেখে আমি ভাবলাম যে আমি আজকে রান্না করে নিই। আমি কিচেনে যাওয়ার পরে দিদি আমাকে বলছে যে তোর এডমিশন টেস্টের পরে তুই রান্না বান্না সব করিস, চান্স পেলেও করবি, করবি না পেলেও করবি, এখন গিয়ে শুধু পড়, তাই একটাই কাজ হচ্ছে তোর পড়াশোনা করা। আমি ভাবি যে এই সাপোর্টটা সবাই পায় না, তো এই জন্য আমি অবশ্যই লাকি। দিদি নিজের অসুস্থতা নিয়েও রান্না করতো, আমি এত বড় হয়ে যাওয়ার পরও দিদি আমাকে খাইয়ে দিত। তারপর আমার রিফ্রেশমেন্টের জন্য বারবার বলতো যে একটু হেঁটে আয়, এরকম যে ঘন্টার পর ঘন্টা পর টেবিলে বসে থাকিস পাগল হয়ে যাবি। তারপরে হচ্ছে যে আমি একটা ইউনিভার্সিটির ফর্ম তুলতে গিয়ে ভাবতাম যে আমি আর কত ওয়েস্ট করব। তখন আমার দিদি আমাকে না বলি সে আমার ফর্ম তুলতো, রাজশাহী তারপর জাহাঙ্গীরনগর সবগুলো ইউনিভার্সিটিতে ওই আমাকে নিয়ে যেত।
তো একবার কি হয়েছে যে যখন আমি জাবির এক্সাম পরে বাসার উদ্দেশ্যে রওনা দিব, 2 দিন ধরে ঘুম নাই দুইজনেরই। তো ভাইয়া হচ্ছে যে আমার ঘুম হচ্ছে না আমার এডমিশনের জন্য যদি আমার চান্স না হয়, আর দিদি হচ্ছে আমার সেফটির জন্য ঘুমাচ্ছে না। তখন বাসের মধ্যে আমার একটুর জন্য হচ্ছে যে ঘুম আসছিল। তখন আমি ভাবলাম যে আমার পাশে যে মানুষটা আছে সে তো আমার জন্য নিজের সবকিছু বিসর্জন করেই দিল। তারপরে ওই দিন আমার অনেক খারাপ লাগছিল ভাইয়া, সারাটা রাস্তা কান্না করে করে আসতেছিলাম যে দিদি দিদি, দু চোখের পাতা এক করে নি। আমি প্রথম থেকেই যে প্রেয়ারটা করতাম, তো সেটা তো আমি টোটালি ছেড়েই দিয়েছিলাম, জাস্ট নিজের হার্ডওয়ার্কের উপরই বিশ্বাস করতাম। আমার ভাইয়া পেছনে তাকানো কোনো অপশন ছিল না, কারণ আমি ন্যাশনালেও পড়বো না, আমার ফাইনাল ডিসিশন। পাবলিকে পড়ে যে আবার বাবার থেকে বারবার এত টাকা নিব আমি এটা চাইতাম না। আমি চাইতাম যে আমি পাবলিক সরি আমি প্রাইভেটে পড়ে যে বাবার থেকে বারবার টাকা নিব এটা চাইতাম না। আমি চাইতাম আমি পাবলিকে পড়বো, আমার নিজের খরচ আমি নিজে চালাবো, ইভেন আমি হচ্ছে মা বাবার জন্য মাঝে মধ্যে শপিং করে নিয়ে যাব। তো আমি এটার চেষ্টায় এখনো আছি। তারপরে যেদিন রাজশাহী ইউনিভার্সিটির রেজাল্ট দেয়, দিদিকে বলছি যে দিদি আমার এক্সাম মোটামুটি হয়েছে, তুমি এটা নিয়ে কিন্তু কোনো প্রত্যাশা রেখো না। তো দিদি বলছে ঠিক আছে প্রত্যাশা রাখবো না, যেহেতু আমি তোকে নিয়ে গিয়েছিলাম, তো আমি জাস্ট তোর রেজাল্টটা দেখবো। তারপরে আমার ফ্রেন্ড আমাকে কল দেয়, তো বলছে যে তোর তো রাজশাহীতে পজিশন আসছে। আমি বললাম কত? তারপর বলে যে তুই কতর মধ্যে থাকলে খুশি হবি? আমি বললাম 400 বা 500। তারপর বলছে তোর পজিশন এর থেকেও ভালো। তো ওর কথা শুনে আমার রাগ হচ্ছিল যে রেজাল্ট নিয়ে কেউ যখন এরকম করে। তারপর আমি ওর কল কেটে সাথে সাথে আমার প্রোফাইলে ঢুকি, দিদিকে বলি তুমিও তাড়াতাড়ি ঢুকো। আমি দেখলাম আমার পজিশন 242। তো দিদি আর আমি দুইজনই সব সবার আগে দিদিকে জড়া ধরলাম, বললাম তুমি বাবাকে কল দাও সবার আগে। তারপর দিদি বাবাকে কল দিল, বাবা তো মহা খুশি, বাবার এক্সাইটমেন্টটা দেখার মতোই ছিল। তো ভাইয়া রাবিতে রেজাল্ট হওয়ার পরে আমি ছবির জন্য পড়ালেখা ছেড়ে দিছি একদম। তো দিদি বলছিল যেহেতু সামনে তোর ছবির ডি ইউনিটের পরীক্ষা, এটলিস্ট রিভিশনটা দিয়ে যা। হ্যাঁ বললাম আমি আর পড়বো না, আমার রাজশাহী ইউনিভার্সিটি হয়ে গেছে না, আমি আর ছবির জন্য পড়বো না, আমি রাবিতেই চলে যাব। তারপরে হচ্ছে যে বলে তুই যদি ছবিতে চান্স পাস তাহলে বাবাও নিশ্চিত থাকবে যে তুই আমার কাছে থাকবি। তাও আমি পড়তাম না। তারপর ভাবলাম যে আসলে আমার রিভিশন করা উচিত। তারপর আমি আপনাদের স্লাইড গুলা পড়লাম, 2 দিন ধরে শুধু স্লাইডই পড়ছি, কারণ আমি অলরেডি বই একদম গুছায় ফেলছি, আমার পড়ালেখা স্টপ এই জন্য। তারপরে হচ্ছে ভাই আমাদের বাসা থেকে শাটলের শব্দ শোনা যায়। তো ছবি আমাকে খুব বেশি টানতো ভাইয়া, যে ক্লাস 9 থেকে তো এটা স্বপ্ন দেখতাম। তো তারপর ভাবলাম আমার একটু হলেও এফোর্ট দেওয়া উচিত। তখন দিদি আমাকে বললো তোরে আসলে পড়ার টেবিল ছাড়া কোথাও মানাচ্ছে না, এই যে তুই বসে বসে স্ক্রলিং করতেছিস সেটাতেও তোকে মানাচ্ছে, তোকে পড়ার টেবিলেই মানায়। আমি বলতাম তুমি এতদিন আমাকে বলতে যে পড়ার টেবিল থেকে ওঠ, একটু হাঁটাহাঁটি কর, আর এখন বলতেছো যে পড়ার টেবিলেই আমাকে মানাচ্ছে। তারপরে যেদিন ছবিতে পরীক্ষা দিব ওই দিনও শাটলের মধ্যে আমি স্লাইড গুলো পড়তেছিলাম। তারপরে যখন এক্সামের আগে আমি বলছি দিদিকে, দিদি আমি কিন্তু 100 দাগায় আসবো, তো তুমি এটা নিয়ে কোনো আশা রাখবা না, যেহেতু আমার রাবিতে আছে তো তুমি এটা ভুলে যাও। আর আমার ভাইয়া হচ্ছে ছবিতে 7.75 মার্ক কাটা যায়। একদিকে তো হচ্ছে সেকেন্ড টাইমের জন্য 5 মার্ক, আর জিপিএ এর জন্য কাটা যায় 2 মার্কের উপরে। তারপরে এক্সাম হলে যাই, 78 প্লাস কনফার্ম করি, 89 আমি দাগাই, আমার টোটাল স্কোর আসে 83 পয়েন্ট সামথিং। তারপরে যেদিন আমার ছবির রেজাল্ট দেয় ওই দিন আমি আর দিদি বাইরেই ছিলাম। তো গাড়ি করে যেন কোথায় যাচ্ছিলাম, আমি স্ক্রলিং করতে করতে দেখলাম যে ছবির রেজাল্ট পাবলিশ হয়েছে। তখন আমি আমার প্রোফাইলে ঢুকে রোলটা দেখলাম, ভাইয়া ওই শাড়িতে জাস্ট একটা ছোট্ট পজিশন ছিল 817 এবং সেটা আমি ছিলাম। তো এটাও আমি শকড হয়ে গিয়েছিলাম তখন। আচ্ছা একটু বলি হ্যাঁ সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে প্রিপারেশন যদি একটা ভালো করে না হয় বাকিগুলো এমনিই হবে, ঠিক আছে? যেমন এখানে আমাদের তমশ্রী হচ্ছে বাস্তব উদাহরণ। বলো। সেম কথাটা আমার বোনও বলতো ভাইয়া, যে একটার জন্য যদি ডেডিকেটেডলি প্রিপারেশন নিস তাহলে বাকিগুলোও তোর হয়ে যাবে। কারণ ছবির এক্সামের আগে তো পড়িনি, জাস্ট ছবির এক্সামের 2 দিন আগে আমি যা পড়ার পড়েছিলাম।
তারপর বাবাকে বললাম, তো বাবাও অনেক খুশি। ভাইয়া আমার সবচেয়ে খারাপ লাগতো এটা আপনাদের দেখে, যে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এক্সাম দিতে গিয়েছিলাম, আপনাদের চোখের সামনে দেখো আপনাদের সামনে যাই নাই। তারপর আমি আমার বোনকে বললাম যে আমার এডুকেশনের টিচার, আমি তাদের ক্লাস করি, তখন দিদি বললো যা কথা বলে আয়। আমি তখন বললাম যে আমি এখন কারোর সামনে যেতে চাই না, কেউ আমাকে না চিনুক, যদি আমি চান্স পাই তাহলে না হয় ভাইয়ার আমার চিনবে, তখন আমাকে মনে রাখুক। তারপর আমি যাই নাই আপনাদের সামনে। এটা গেল, কিন্তু ওই দিন আমার অনেক মানে কান্নাও আসছিল শেষের দিকে, সবাই আপনাদের সাথে গিয়ে কথা বলছিল। রাবিতে যখন এক্সাম দেই সেম সিচুয়েশনে পড়ছিলাম ভাইয়া, লাইব্রেরির সামনে হচ্ছে আপনারা ছিলেন, তো ওরাও আপনাদের দেখতেছে, শুধু আমি আপনাদের সামনে যাইনি, পাশ কাটিয়ে চলে গেছিলাম, আর আমাকে তো কেউ চেনেও না। কিন্তু ছবিতে এক্সাম দেওয়ার সময় তো আর কি করব, যেহেতু আমার রাবির এক্সাম ভালো ছিল। তারপর ফাহাদ ভাইয়া, ইউসুফ ভাইয়া, সৌরভ ভাইয়ের সাথে কথা বলি। তারপরে হচ্ছে যে আপনি তখন ছিলেন না, মহসিন ভাইয়া সেখানে ছিলেন না, তারপর আমি সেখান থেকে চলে যাই। কিন্তু দূর থেকে দেখছিলাম ভাইয়া সবাই যে আপনাকে হচ্ছে সালাম দিচ্ছে, আপনার সাথে কথা বলতেছে, তারপর সাহস করিনি যে আপনার সামনে যাও। হ্যাঁ, দেখা হয়েছিল। আচ্ছা তমশ্রী, এইখানে একটা কমেন্ট পাচ্ছি, অনেক সময় আপনজন খারাপ ব্যবহার করে। আচ্ছা, এই বিষয়টা নিয়ে একটু আমি কথা বলতে চাই। আমি প্রায় 1 দশক ধরে এই মিউজিশিয়ান স্টুডেন্টদের নিয়ে কাজ করছি। সো আমি যেই বিষয়টা ফিল করি, যেমন তমশ্রীর বাবা মা ভাই বোন পাশে ছিল, এরকম অনেকের কিন্তু পাশে ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে, পাশে থাকলেও অনেকে কি করে না, ভালো প্রস্তুতিটা নেয় না। তোমার পাশে থাকুক, কিন্তু যেই প্রবলেমটা হয়, পাশে থাকার পরে অনেক শিক্ষার্থী পড়ে না। সো আমার কাছে যেটা মনে হয়, যদি তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের ফ্যামিলিও তোমার সাথে খারাপ ব্যবহার করে, এটা করে এই কারণেই তাদের এক্সপেকটেশন অনেক 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 বেশি আছে এখনো তোমার কাছে। তারা বিশ্বাস করে যেন তুমি তোমার তোমার প্রতি যে বিরূপ আচরণ, এই আচরণটাকে তুমি শক্তি বানাও। বিশ্বাস করো, বাবা মা এই পৃথিবীর সবচেয়ে সবচেয়ে আপন মন। একবারে তোমার পরিবারের যে মানুষগুলো আছে, এদের চেয়ে আপন তুমি পৃথিবীতে আর কাউরে পাবা না। যতই আমি বলি হ্যাঁ ভাইয়া আমি সব করে দিব, ও বলবে হ্যাঁ তুমি চলে আসো আমার বাসায়, হ্যাঁ তোমাকে আমি খাওয়াবো, ওই 1-2 বেলা খাওয়ায় পরে দেখবে যে লাথি দিয়ে বের করে দিছে। সত্যিকার অর্থে যেটা, তোমরা যদি মনে করো যে বাবা মার খারাপ ব্যবহার এটা আসল রূপ, নো, এটা কখনোই হতে পারে না। এইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে এমন ভাবে, আমাদেরকে বাবা হিসেবে, আমাদের মা হিসেবে যখন কবুল করেন, তখন কিন্তু ওই বাবা মার ভেতরে এমন কিছু দিয়ে রাখেন যে কোনো ছেলে অথবা কোনো মেয়ে তার বাবা এবং মা সম্পর্কে ঠান্ডা মাথায় খারাপ কিছু মাথায় আনতে পারবে না। সো ব্যাপারটা হচ্ছে, বাবা মা খারাপ আচরণ করলেও ধৈর্য ধারণ করো, কারণ ওই বাবা মার যে খারাপ আচরণটা, এটা একবার সাময়িক সময়ের জন্য। হয়তো তোমার প্রতি এক্সপেকটেশন আছে বলেই সেটা বহিঃপ্রকাশ হচ্ছে, বাট বাবা মাকে বুঝিয়ে, যদি নাও বুঝাতে পারো ইটস ওকে, নিজের সাথে চ্যালেঞ্জ নাও। নিজের সাথে চ্যালেঞ্জ নিয়ে বাবা মা দেখবা তোমার চেয়ে বহু বহু গুণে কি হচ্ছে, অনেক অনেক বেশি খুশি হচ্ছে। সো আমি এই মেসেজটা, মানে এটার উত্তরটা আমি দিয়ে দিলাম, যে সবার এরকম আমাদের অনেক গল্প আছে সামনে, আমরা অনেকের গল্প শুনেছি যারা কিনা একবারে বাবা মার বিরুদ্ধে গিয়ে কি করেছে, কিন্তু দেখা গেছে ঘটনা উল্টো হয়েছে। এরকম কিছু সফলতার গল্প শুনতে গিয়ে আমাদের অনেক কিছুই আসবে। যেমন তমশ্রীর গল্পটা ছিল অন্যরকম, পুরো পাড়া প্রতিবেশী, শুধু তাকে নিয়ে নয়, তার পুরো ফ্যামিলিকে নিয়ে একটা মানে অপোজিট একটা সাইডে চলে গেছে, বাট সেখান থেকে তার ফ্যামিলি, তার ভাই বোন, বিশেষ করে তার দিদি তাকে এমন ভাবে সাপোর্ট দিয়েছে, সে কিন্তু সব জায়গায় সফল। আবার এমনও বিষয় আছে, আমাদের কাছে এরকম অনেক গল্প আছে, যে গল্পগুলো শুনলে তোমাদের মধ্যে অনেক 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 বেশি মোটিভেশন কাজ করবে, এবং তোমরা নিজের যেই জায়গা, সেই নিজের জায়গা থেকে একটা কঠিন এবং কঠোর সিদ্ধান্ত নিতে পারবে। সো তমশ্রী, অনেক অনেক কথা শুনছি, তোমার ফাহাদদের মনে একটু কথা বলার আছে। আমি তো অনেকক্ষণ কথা বললাম, ফাহাদ হচ্ছে যে কিছু অ্যাজ এ ইনস্ট্রাক্টর, কোঅর্ডিনেটর হিসেবে বলো। ওকে তমশ্রী, আবার ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকে সেশনটিতে। অনেক তো কথা শুনলাম, তোমার অ্যাডমিশন জার্নি কেমন ছিল। সো আমি জাস্ট একটা কথাই বলবো, যে এই যে তুমি সেকেন্ড টাইমার ছিলা, হ্যাঁ, এই সেকেন্ড টাইমার থেকে যখন তুমি একটা সফলতা পেলা, জাস্ট ওই মুহূর্তে একটু শেয়ার করবে যে তোমার আসলে কেমন লেগেছিল। মানে এই যে সেকেন্ড টাইমের জার্নিটা, এটা কঠিন না?
একটু তো হচ্ছে কষ্ট ফিল হয়েছে, বা অনেক সময় দেখা গেছে হ্যাঁ পারিবারিক ধাক্কা বলো, এই সাপোর্ট সেই সব কিছু ছিল। তো এই যে হ্যাঁ কণ্ঠকীর্ণ ভাইয়া। যে একটা যে রাস্তা ছিল, তুমি যে এখন সফল, তুমি যে একজন পাবলিকিয়ান, তোমার যে স্বপ্ন ছিল আমি পাবলিকিয়ান হব, এখন তোমার কেমন লাগতেছে? জাস্ট একটা ছোট্ট করে জাস্ট ফিল শেয়ার করো। হ্যাঁ ভাইয়া, বলছি যে আমার লাইফের প্রথম অ্যাচিভমেন্টই হচ্ছে এই চান্স পাওয়াটা। আমি আমি এটা বলছিলাম আপনাদের, আমি পিএসসি থেকে এইচএসসি তে কোনো ক্লাসে প্লাস পাইনি, কিন্তু ভাইয়া ওই 12 বছরের ব্যর্থতাটা আমার এই চান্স পাওয়ার সাথে সাথে একদম কেটে গেছে। ইভেন আমি এটা অনেক প্রাউড করে বলি যে আমি কোনো ক্লাসে এ প্লাস না পেয়েও চান্স পেয়েছি। ভাইয়া আমি ক্রিয়েট করতে চাই যে একটা সময় শুধু আমার বোনকে বলা হতো যে ও সোনার মেয়ে, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভালো সাবজেক্ট নিয়ে পড়ে, কিন্তু এখন যখন আমার বাবা বাসা থেকে বের হয় সবাই বলে আপনার ছোট মেয়ে অনেক ব্রিলিয়ান্ট, সে 3টা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আমি মা বাবার হ্যাপিনেস এর বাইরে গিয়ে কিচ্ছু কখনো চাইও নি। তখন হচ্ছে যখন কেউ আমাকে ব্রিলিয়ান্ট বলে আমার মনে হয় ওই ওয়ার্ডটা আমার সাথে অড লাগতেছে। কেউ আমাকে হার্ড ওয়ার্কার বলুক আমি সেটা মেনে নিব, এটাতেই আমি মানে আমি কমফোর্ট ফিল করি। তো ভাই আমার অনুভূতিটা এই যে এরকমই কথাটা, হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তমশ্রী বললো যে ও কখনো এ প্লাস পায়নি। তো এ প্লাস না পাওয়া একজন মানুষ, সে হচ্ছে একজন এখন পাবলিকিয়ান। এবং ওই যে ওর বাবা যখন হাঁটে বা হচ্ছে পাশাপাশি মানুষজন বলে যে আপনার মেয়েটা, বরং তমশ্রীর নাম ধরে বলে যে এটা তমশ্রীর বাবা, তমশ্রী এখন পাবলিকিয়ান, চট্টগ্রামে পড়ে বা যেখানে পড়তেছে কেন নাম মেনশন করে বলে। তো এই যে প্রাপ্তিটা তমশ্রী যেমন চাইছিল এতদিন ধরে, এতদিন প্রত্যাশা ছিল, তোমরাও কিন্তু চাও যে হচ্ছে আমি এমন একটা ট্যাগ পাই, এমন একটা হচ্ছে সুনাম পাই, আমার জন্য আমার পরিচয় নিয়ে বাবা মা প্রাউড ফিল করুক। ঠিক আছে, এই যে আমরা এতদিন ধরে পড়াশোনা করেছি 12 বছর, অনেকে 15 বছর, যাই হোক না কেন, এই যে সার্থকতা যে আমার জন্য আমার বাবা মা প্রাউড ফিল করতেছে। সো এজ এ সন, যে একটা সন্তান হিসেবে এর থেকে বড় পাওয়া আর কিছু কিন্তু হতে পারে না, যে আমার জন্য বাবা মা প্রাউড ফিল করে। সো এই প্রাউড ফিল করার জন্য হলে আমাকে সেকেন্ড টাইম দিতে হবে। হ্যাঁ, আমি কি সবার বলবো না যে সবার জন্য সেকেন্ড টাইম দরকার, বাট তোমার যদি সেই উদ্দীপনা থাকে, তোমার যদি সেই সাহসটা থাকে যে আমি ফার্স্ট টাইমে পাই না তো কি হয়েছে, আমি সেকেন্ড টাইমে ইনশাল্লাহ পারবো। তো তমশ্রী যদি পারে, তমশ্রী যদি সেকেন্ড টাইমের হয়ে রাজশাহীতে টিকতে পারে, চট্টগ্রামে টিকতে পারে, জাহাঙ্গীরনগরে টিকতে পারে, তুমি কেন নয়? সো জাস্ট কি লাগবে? ইচ্ছা লাগবে, একটা শক্তি লাগবে, আর একটা পারফেক্ট গাইডলাইন লাগবে। গাইডলাইনের জন্য তো আমরা তো আছি, জাস্ট যেখানে থেকে যাবা জানাবা, ভাইয়ারা হাজির হয়ে যাব। ঠিক আছে, আচ্ছা। তো তমশ্রী হচ্ছে একটা কোশ্চেন ছিল যে সায়েন্স থেকে হচ্ছে সে ফার্স্ট টাইমে চান্স পায় নাই, এখন সে সেকেন্ড টাইম প্রিপারেশন কিভাবে শুরু করবে আর কি। তমশ্রী, তো আমি আমি বলবো যে যে সে তো গুচ্ছে পরীক্ষা দিতে পারবে না। আমি যেটা করেছিলাম, আমাকে অনেক সিনিয়ররা বলেছিল তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নিলে সায়েন্সের জন্য প্রিপারেশন নাও, আর্টসের জন্য প্রিপারেশন নাও। কিন্তু ভাইয়া হচ্ছে যে আমি যদি ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে চাই তাহলে আমি দুইটার উপর সমানভাবে গুরুত্ব দিতে পারবো না। তো এক্স্যাক্টলি, এই জন্য হচ্ছে যে আমি সায়েন্সটা ছেড়ে দিয়েছিলাম, কারণ দুই নৌকায় পা দিয়ে এটলিস্ট চলা যায় না। আমি শুধুমাত্র হ্যাঁ আর্টস এর জন্যই ডেডিকেটেডলি পড়েছিলাম। আমার হাতে 3টা ইউনিভার্সিটি আছে, তো আমি তাকে বলবো যতটা ইউনিটে পরীক্ষা দেওয়া যায় সবটাতে পরীক্ষা দেওয়ার জন্য একটা ইউনিভার্সিটির একটা সিট দরকার, এটাই। আচ্ছা, এখানে আমি একটু হচ্ছে ওর সাথে ফোকাস করে বলি। যেমন হচ্ছে আমি কিন্তু হলো সায়েন্স স্টুডেন্ট ছিলাম, আমি কিন্তু সায়েন্স থেকে বিলংস করা, এসএসসি সায়েন্স, ইন্টার সায়েন্স। সো আমি যখন গ্রুপ চেঞ্জ করি, এটা একটু টার্নিং পয়েন্ট বলতেছি, আমি যখন গ্রুপ চেঞ্জ করি, সো আমার এরকম কিছু কোশ্চেন ছিল যে হচ্ছে আমি গ্রুপ চেঞ্জ কেন করতেছি বা আসলে এত দরকার কিনা। হ্যাঁ, এখন এই যে আপুটা কোশ্চেন করেছিল, নামটা ঠিক মনে নাই এক্স্যাক্টলি, যে ও সায়েন্সে ছিল, এখন সে ভাবতেছে আমি যদি সেকেন্ড টাইম দেই সো আমার তো গুচ্ছটা বাদ। এখন দেখো, হ্যাঁ গুচ্ছটা বাদ, এখন দেখো তোমার ফার্স্ট অপশনটা কি, যে আসলে আমি কোন সাবজেক্টে ভালো, আমি যদি সায়েন্সের সাবজেক্টে ভালো হই আমি কেন গ্রুপ চেঞ্জ করব। হ্যাঁ, তোমার যদি কনফিডেন্স থাকে যে আমি যদি সায়েন্সের সাবজেক্টে আবার প্রিপারেশন নেই, ভালো করতে পারি, তাহলে সায়েন্সের প্রিপারেশন নাও। বাট যদি মনে করো যে না আমার সায়েন্সের সাবজেক্টে ল্যাকিংস আছে, আমার বেসিক ক্লিয়ার নাই, দেন তুমি গ্রুপ চেঞ্জ করো। এখন দেখো গ্রুপ চেঞ্জ করে তোমার কি হচ্ছে, শুধু গুচ্ছটা অপশন এসে বাদ যাচ্ছে। তোমার ভাই রাজশাহী এ ইউনিট আছে, বি ইউনিট আছে, তোমার চট্টগ্রামের আছে বি ইউনিট আছে, সি ইউনিট আছে, ডি ইউনিট আছে, তোমার কাছে জাহাঙ্গীরনগরে হচ্ছে বি ইউনিট আছে, সি ইউনিট আছে, ই ইউনিট আছে, আইবিএ আছে। ঠিক আছে, সো তোমার দেখো বিউপি এর কি তোমার আছে, এফবিএস আছে, এফএডব্লিউএস আছে, এসসিবলএস আছে। সো এতগুলা ভার্সিটি, এতগুলা ইউনিট, তোমার কি একটা তো সিট হবে না? তুমি কি এত খারাপ স্টুডেন্ট না?
সৃষ্টিকর্তা তোমার জন্য সেই মেধাটা দিয়েছে, যোগ্যতা দিয়েছে। সো যে কোশ্চেনটা করেছিলা সেই অ্যান্সারটা পেয়ে গিয়েছো। তোমার যেখানে স্ট্রং পয়েন্ট, তুমি যেখানে ভালো, তুমি সেটাকে চুজ করে দেন প্রিপারেশন নাও। ঠিক আছে? আচ্ছা, সো আমি একটা ছোট্ট অ্যান্সার দেই। সেই অ্যান্সারটা হচ্ছে, অনেকে কোশ্চেন ছিল যে ভাই আমি এখনো কনফিউজ, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব কিনা বা কিভাবে শুরু করব। ঠিক আছে? সো আমি একটু বলি, দেন তোমার এটাকে অ্যাড করবে। দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করার ক্ষেত্রে ফার্স্ট কাজ হচ্ছে যে ভাইয়া তুমি সেকেন্ড টাইম কেন দিবা? তোমার কি আদৌ পাবলিকেন হওয়ার দরকার আছে? দেখো, তোমার হাতে কি অপশন আছে? হয় 7 তুমি পড়াশোনা করো, হয় তুমি ন্যাশনালে পড়ো, না তুমি প্রাইভেটে যাও। হ্যাঁ, দেন যদি মনে হয় যে না ভাই আমার পাবলিকই লাগবে, আমার পাবলিকের ফিল্ডটা লাগবে, পাবলিকিয়ান ট্যাগ লাগবে, হ্যাঁ, দেন তুমি সেকেন্ড টাইমে আসো। দেন দেখো, তোমাকে ভাবতে হবে বা কল্পনা করতে হবে এই যে লম্বা জার্নি, হতে পারে 8 মাস বা 9 মাস, এই লম্বা জার্নিতে আমি নিজেকে মোটিভেট করে রাখতে পারবো কিনা, আমার বাবা মা সাপোর্টটা হুট করে হারিয়ে ফেলতে পারি, আমার বন্ধু মহল্লা তারা বিভিন্ন পাবলিকে চান্স পেয়েছে, ক্লাস করতেছে, আমি এতদিন মজুদ ধরতে পারবো কিনা। সো আজকে আমি যে মানসিক অবস্থা নিয়ে সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছি, সে লাস্ট পর্যন্ত রাখতে পারবো কিনা। সো এগুলো মাথায় নিয়ে তুমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সিদ্ধান্ত আসো। সো এখন তুমি বুঝলা যে আমি সেকেন্ড টাইম নিবো। এখন নেওয়ার ক্ষেত্রে তোমাকে একটা পারফেক্ট গাইডলাইন নিতে হবে। কি করতে হবে? ফার্স্ট টাইমে তোমার কেন চান্সটা হয়নি বা সিরিয়াল পিছন থেকে আসছে, খুঁজে বের করছে আসলে আমার কোথায় ল্যাকিং ছিল, আমার কোন সাবজেক্টে ল্যাকিং ছিল। সো তুমি যে এটা বুঝো, তোমার বা প্রিপারেশন হয়ে গেছে। কারণ কি জানো, তুমি যেহেতু ফার্স্ট টাইমে পরীক্ষা দিয়েছো, তুমি কিন্তু জানো, বুঝো। ঠিক আছে? সো এই জন্য আমরা কি করবো, আমরা তোমাদের জাস্ট হচ্ছে যে এই যে বিষয়গুলা গুছিয়ে দেবো একটা পারফেক্ট গাইডলাইন হিসেবে। আমি তোমাদের সহযোদ্ধা হিসেবে আমরা আছি, আরেকজন প্ল্যাটফর্ম আছে, তোমাদের জাস্ট যা লাগবে আমরা জাস্ট বলবো, শুনবা। এই যে আমরা যে ক্লাসে বলতাম, তমশ্রী বলেছে যে আমরা বলতাম যে নোট না করলে গ্রুপ থেকে বের করে দিব, ভয় দেখাতাম। এই যে নোট করা, তমশ্রী বলেছে যে ফাহাদ ভাই বলেছিল যে ম্যাপ দেখে দেখে পড়তে, এই যে আমাদের ছোট ছোট যে ইনস্ট্রাকশন গুলো, দেখো ওর কিন্তু জিকে প্রতি কনফিডেন্স বেড়ে গেছে। সো একটা সাবজেক্টে যে কনফিডেন্স, এটা কিন্তু অনেক কিছু। সো এই যে ইনস্ট্রাকশন গুলা, এগুলোর জন্য কিন্তু আমরা জাস্ট আমরা তোমাদের সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই, এতটুকুই। ঠিক আছে? স্বপ্ন তোমার, বাস্তব দায়িত্ব কি আমাদের। সো তমশ্রী, তুমি কিছু অ্যাড করবা এখানে? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া, আমার সেকেন্ড টাইমের রেজাল্টের পরে এত বেশি মেসেজ রিকোয়েস্ট আসতেছে যে ওরা প্রিপারেশন নেবে কিনা। তো একটা সেকেন্ড টাইমের মেন্টাল কন্ডিশন আমি নিজেও ভালো করে বুঝি, কারণ আমি ওই সিচুয়েশন ফেস করেছিলাম। আমি এদেরকে বলবো যে যেহেতু ওদের হাতে একটা সুযোগ আছে, যদি ওদের পাবলিকে পড়ার খুবই ইচ্ছা থাকে তাহলে যেন সেটা না ছাড়ে, কারণ এটা সে আবার নেক্সট টাইম পাবে না। তো এটাকে হাতছাড়া না করা। সেকেন্ড হচ্ছে যে ফার্স্ট টাইমে লেকিংস থেকে সিদ্ধান্ত নেওয়া, যেটা আপনি অলরেডি বলে দিয়েছিলেন। আমার বোন আমাকে বলতো, আমি ওকে বলতাম যে আমার তো এ প্লাস নাই, তো আমার মার্কস কাটা যায়। দিদি আমাকে বলতো যদি কোনো এ প্লাস ধারী স্টুডেন্ট 10 ঘন্টা পড়ে তুই 14 ঘন্টা পড়বি। তো আমি তাদেরকে বলবো যাদের এ প্লাস নাই, তোমরা ভাবতেছো যে প্রিপারেশন নিবা কিনা মার্কস কাটা যায়, এদের ক্ষেত্রে বলবো যে এ প্লাস ধারী স্টুডেন্ট যদি 10 ঘন্টা পড়ে, তুমিও তোমার পড়ার পরিমাণ বাড়িয়ে দিবা। ছবির জন্য তাদের এইম, তো তারা ছবির ক্ষেত্রেও অনেক বেশি পড়াশোনা করতে হবে, নিজের সর্বোচ্চটা দিতে হবে, সেলফ স্টাডি করতে হবে। আর বলবো যে ভাইয়া, শেষে বলবো আমি এডুকেশন ছিল আমার লাইফের মোড় ঘোরানোর মতো একটা প্ল্যাটফর্ম। তো সেক্ষেত্রে আপনাদের অবদান বলবো আমি 60%, না হলে এটলিস্ট আমি ইউনিভার্সিটিতে চান্স পেতাম না। আমার ভুলগুলো আপনারা শুধরে দিয়েছিলেন, আমি 40% হার্ডওয়ার্কের মাধ্যমেই সেটাকে অ্যাচিভ করেছি। তো ভাইয়া, আমার ফিউচার জন্য একটু স্মুথ হয়, আমি হার্ডওয়ার্ক করতে রাজি, সেজন্য আপনারা দোয়া করবেন। ওকে, আচ্ছা আমি এখানে একটা পয়েন্ট বলি, যারা ভাবতেছো যে আমার জিপিএ নাই, আমার জিপিএটা কম এবং আমি সেকেন্ড টাইমার, আমি সিইউতে চান্স পাবো কিনা। তমশ্রী কিন্তু সিইউতে ভর্তি আছে, তার জিপিএ মার্ক কম ছিল, সেকেন্ড টাইম হওয়াতে 5 মার্ক কেটে নিয়েছিল। সো এই যে মার্ক কম, তাও কিন্তু সে চান্স পেয়েছে, সে ছবিতে ভর্তি আছে। ভাইয়া, আমার 7.75 মার্ক কাটা গেছে জিপিএ সহ, ইভেন সেকেন্ড টাইমার হওয়ায়। হ্যাঁ, 7.75। সো ওর এই 7 সামথিং মার্ক দিয়ে যদি ওর যদি চান্স পায়, তুমিও পারবা। সো ও যে কথাটা বলছে যে ফার্স্ট টাইমে যদি 10 ঘন্টা পড়ে, তুমি 12 ঘন্টা পড়ো। ঠিক আছে? আমি সংখ্যাটা বললাম মানে এই না 12 ঘন্টায় পড়তে হবে। শোনো, পড়াশোনার ধরনটা হচ্ছে নিজের কাছে, এরকম না যে 12 ঘন্টা পড়লেই চান্স হবে। জাস্ট মনে রাখবা যে আমার ডেইলি যে পড়াশোনাটা, আমাকে জাস্ট এটাকে কমপ্লিট করতে হবে, তাহলেই কভার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা,
সো আজকের আমাদের তমশ্রী থেকে অনেক কিছু আমরা শিখলাম। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা ভাবছো তারা সন্দিহান ছিলা, সো আশা করি তোমাদের এই সেশনের মাধ্যমে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছো। সো আমরা প্রতিদিন সন্ধ্যা 7টায় এরকম সকল গল্প নিয়ে আসবো, কারণ হচ্ছে তোমরা এখান থেকে শিক্ষা নিবা। দেখো অনেকেই দেখবে যে হচ্ছে তোমাদের একটু তোমাদের ব্যাচমেট না, তোমাদের কিন্তু সিনিয়র আপু, কেন ও হচ্ছে এইচএসসি 22 থেকে সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়েছে। সো যাদেরকে আমরা নিয়ে আসবো সবাই এইচএসসি 22 ব্যাচ, তোমার 23 ব্যাচ যারা আছো সেকেন্ড টাইম ভাববা কিনা, তোমরা এগুলো দেখে মোটিভেট হও যে ওই আপু বা ওই ভাইয়া যদি পারে আমিও পারবো। সো নিজের যে ভুলগুলা এই দেখবা যে এই ভুলগুলা এর মাধ্যমে যেন নিয়ে আসতে পারো, ঠিক আছে? সো তমশ্রীকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আগামীকালও আসবো নতুন কোনো মুখ নিয়ে, নতুন কোনো সফলতার গল্প নিয়ে। সো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।